মেয়েটি মারা যাবার ৫ দিন পরে হঠাৎ করেই আবার ফিরে আসে। মেয়েটিকে যে খুন করেছিল তাকেও পুলিশ অ্যারেস্ট করে। সেই খুনি নিজেই মেয়েটার খুনের দায় স্বীকার করে নেয়, কিন্তু হঠাৎ করেই যেন অপরাধটাই গায়েব হয়ে গেল। কিন্তু কিভাবে? এসিপি সত্যিয়ার মেয়ে প্রীতি হঠাৎ করেই এক রাতে কিডন্যাপ হয়ে যায়, আর তারপরে তাকে খুন করা হয়। কিন্তু প্রীতির এই কিডন্যাপ আর খুনের পেছনে ছিল ভয়ঙ্কর এক মাস্টার প্ল্যান, যেটা পুলিশকেও বোকা বানিয়ে দেয়। তো প্রীতিকে কে কিডন্যাপ করেছিল আর কিভাবেই তাকে খুন করা হয়েছিল, আর শেষ পর্যন্ত এই খুনির সাথে কি হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় 2025 সালে মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি কুত্রাম পুথিদু। আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে এসিপি সত্যিয়াকে দেখানো হয়, যে বাড়ি ফিরে। সত্যিয়ার 2 মেয়ে ছিল। তার বড় মেয়ে আমেরিকায় সেটেল, আর ছোট মেয়ে প্রীতি তার সাথেই থাকে, যে এখন ফিল্ম মেকিং এর একটা কোর্স করছে। এছাড়া সত্যিয়ার স্ত্রী তার বড় মেয়ের কাছেই রয়েছে, কারণ সে প্রেগনেন্ট। সত্যিয়া বাসায় আসার পরে দেখতে পায় প্রীতি এখনো বাড়ি ফিরেনি, আর এই জন্য সে প্রীতিকে কল করে। প্রীতি বলে সে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, অটো বা গাড়ি কিছুই পাচ্ছে না। অটো পেলেই সে সাথে সাথে বাসায় চলে আসবে। তার বাবা যেন খেয়ে ঘুমিয়ে পড়ে। সত্যিয়া বলে, না না, তুমি আসো, তারপরে একসাথে খাবো। এরপরেই সত্যিয়া কিছুক্ষণ তার স্ত্রীর সাথে কথা বলে। সে টায়ার্ড ছিল, দেখা যায় স্ত্রীর সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। সকালে ওঠার পরে সে নিজের জন্য এবং তার মেয়ে প্রীতির জন্য কফি বানিয়ে তার রুমে যায়, কিন্তু প্রীতি ঘরে নেই। তখনই তার মনে পড়ে রাতের বেলা প্রীতি বাসায় আসার আগেই সে ঘুমিয়ে পড়েছিল, তাই রাতের বেলা প্রীতি বাসায় এসেছে কিনা সেটাও সে জানে না। সাথে সাথে প্রীতিকে কল করে, কিন্তু তার মোবাইলটা বন্ধ ছিল। সত্যিয়ার টেনশন বেড়ে যায়, সাথে সাথে পুলিশ স্টেশনে চলে যায় এবং তার বাকি অফিসারদের ডেকে বলে তার মেয়ে গতকাল রাতে থেকে নিখোঁজ, তাড়াতাড়ি তাকে খুঁজে বের করার জন্য। এছাড়া সত্যিয়া পুলিশ অফিসারদের অর্ডার দেয় প্রীতির মোবাইলের লাস্ট লোকেশন বের করার জন্য। ঠিক তখনই দেখা যায় থানার পাশেই একটু দূরের একটা এরিয়া থেকে থানায় কমপ্লেন এসেছে, সেখানে যাবার জন্য। তখনই অন্য একজন পুলিশ অফিসার বলে যে এরিয়া থেকে কমপ্লেন এসেছে প্রীতির মোবাইলের লাস্ট লোকেশনও সেই এরিয়াতে, যার ফলে সত্যিয়াও সেই টিমের সাথে সেখানে চলে যায় ইনকোয়ারি করার জন্য। পুলিশ সেই এরিয়াতে যাওয়ার পরে একজন মহিলা বলে, আমাদের বাড়ির ওপরতলায় অটো ড্রাইভার বিনায়ক থাকে, আর সে বেশিরভাগ সময় রাতের বেলা অটো চালায়, তাই দিনে তার অটোটা এখানেই থাকে। সকালে যখন তার অটোটা এখানে দেখি, সেই অটোতে অনেকটা রক্ত লেগেছিল। আমরা ভয় পেয়েছিলাম। এরপরেই বিনায়কের খোঁজ করার জন্য তার রুমে চলে যাই, কিন্তু সেখানে কেউ নেই, আর এই জন্য ভয় পেয়ে আমরা আপনাকে কল করি। পুলিশ সেই অটোটা দেখে, যেখানে বেশ খানিকটা রক্ত লেগেছিল। পুলিশ সেখান থেকে সেই রক্তের স্যাম্পল কালেক্ট করে নেয়, আর এরপরেই বিনায়কের রুমে আসে, যেটা লাগানো ছিল। রুমটা খোলার পরেই দেখা যায় ভেতরে কেউ ছিল না, কিন্তু রুমের মেঝেতে অনেক রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোককেও খবর দেওয়া হয়। সেই অফিসাররা এসে রক্তের স্যাম্পল এবং সেই রুম থেকে আরও কিছু স্যাম্পল কালেক্ট করে। ঠিক ওই সময়টাতে একজন অফিসার সত্যিয়ার কাছে চলে আসে, সত্যিয়াকে কয়েকটা জিনিস দেয়। তার মধ্যে একটা ছিল প্রীতির মোবাইল। সেটা দেখে বোঝাই যায় প্রীতিকে এখানেই আটকে রাখা হয়েছিল, আর প্রীতির সাথে যা হয়েছে এখানেই হয়েছে। সত্যিয়া একেবারেই ভেঙে পড়ে। তখন সেই পুলিশ অফিসার বলে, স্যার আপনি ভেঙে পড়বেন না, আমরা যে করেই হোক প্রীতিকে খুঁজে বের করে ফেলব, বিনায়ক আমাদের হাত থেকে পালাতে পারবে না। এছাড়া রক্তের স্যাম্পলের রিপোর্ট আসাও বাকি, সেই রক্তটা আসলে কার সেটা আমাদের জানা দরকার। আর এরপরেই পুলিশ সেই বাড়ির মালকিনকে জিজ্ঞাসাবাদ করে। সেই মহিলা বলে, বিনায়ক বেশ কিছুদিন ধরেই এখানে রয়েছে। দিনের বেলা সে মাংসের দোকানে কাজ করে, আর রাতের বেলা অটো চালায়। এরপরে বিনায়ক কেমন লোক সেটা জিজ্ঞেস করে পুলিশরা। সেই মহিলা বলে সে এতটা খেয়াল করেনি, আসলে বিনায়কের সাথে তার তেমন কোনো কথাই হয়নি। এছাড়া সেই মহিলা আরও জানায় বিনায়কের রুমের পাশে আরও একটা রুম রয়েছে, যেখানে ডেলিভারি বয় কাদের থাকে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিনায়কের ব্যাপারে বেশ কিছু তথ্য আপনারা হয়তো পেতে পারেন। পুলিশ এরপরে কাদের কাছে চলে যায়। দেখা যায় কাদের মাথায় ব্যান্ডেজ ছিল। পুলিশ কাদেরকে জিজ্ঞেস করে বিনায়ককে সে শেষবারের মতো কখন দেখেছিল। কাদের বলে গতকাল সন্ধ্যায় সে তার স্ত্রীর সাথে কথা বলছিল, আর সে জানিয়েছিল সে এখন গ্রামে যাচ্ছে। পুলিশ বলে সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার মাথায় কি হয়েছে? কাদের বলে আসলে আমি ফুড ডেলিভারি বয়, আর কালকে ফুড ডেলিভারি করার সময় ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়, আর এই জন্য হসপিটালে যেয়ে আমি মাথায় ব্যান্ডেজ করে আসি। পুলিশ এরপরে কাদেরকেই সন্দেহ করতে থাকে। তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ স্টেশনে আসার পরে পুলিশ কাদেরকে সাসপেক্ট হিসেবে ইন্টারোগেশন করে, জিজ্ঞেস করে
সে ফুড ডেলিভারির কাজ কতদিন ধরে করে, কালকে কোথায় তার অ্যাক্সিডেন্ট হয়েছে, কখন সে হসপিটালে গিয়েছিল, আর অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে। কাদের পুরো বিষয়টা খুলে বলে যে আসার সময় তার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সে একটু পড়ে যায়, যার ফলে সে তার মাথায় চোট পায়। আর এরপরে সে কখন হসপিটালে গিয়েছিল, কোন হসপিটালে গিয়েছিল, সেই সব ইনফরমেশন দেয়। পুলিশ সাথে সাথে সেই সব ইনফরমেশনগুলো ক্রস চেক করার জন্য হসপিটালে চলে যায়। হসপিটালে যাওয়ার পরে রেজিস্টার বুক থেকে জানা যায় কাদির কালকে এই হসপিটালে এসেছিল এবং তার মাথায় ছোট একটা আঘাত ছিল, সেটা ট্রিটমেন্ট নেওয়ার জন্যই। অন্য একটা টিম চলে আসে মাংসের দোকানে, যেখানে বিনায়ক কাজ করত দিনের বেলাতে। সেখানে বিনায়কের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। মাংসের দোকানে থাকা লোকটা বলে বিনায়ক আজকে কাজে আসেনি। এরপরে পুলিশ তাকে জিজ্ঞেস করে বিনায়ক লোক কেমন আর তার স্বভাব কেমন। তখনই লোকটা বলে বিনায়ক আসলে একটু মেয়েদের প্রতি লোভী, সে যে কোনো মেয়ে দেখলেই তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকত, আর এটা তার স্বভাব। তার স্ত্রীকে সে গ্রামে রেখে এখানে একা বসবাস করে। এছাড়া এখানে এই বিষয়টা নিয়ে বিনায়কের সাথে কয়েকজনের ঝামেলাও হয়েছে। বিনায়ক তাদের দিকে বাজেভাবে তাকিয়েছিল আর তারাই সেটার কমপ্লেন করেছে। পুলিশ বলে ঠিক আছে, বিনায়ক তার সাথে যোগাযোগ করলে বা এখানে আসলে সেজন্য সাথে সাথে পুলিশকে খবর দেয়। অন্যদিকে পুলিশ আরও বেশি কনফার্ম হওয়ার জন্য সেই হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখে, আর দেখা যায় কাদের যে সময়টা বলেছিল আর যে বিবরণটা দিয়েছিল সেটা একেবারে মিলে গেছে। হসপিটালে সে মাথায় ছোট একটা আঘাত নিয়ে ওই সময়টাতেই ট্রিটমেন্ট করানোর জন্য এসেছিল। কাদেরের কথায় সত্যতা পাওয়াতে পুলিশ তাকে ছেড়ে দেয়, কিন্তু শহরের বাইরে যেতে না করে। এছাড়া বিনায়ক যদি তার সাথে যোগাযোগ করে সেজন্য অবশ্যই পুলিশকে সেটা জানায়। এদিকে সাত্য প্রীতির জন্য অনেক ভয় পেতে থাকে। এছাড়া তার ছোট মেয়েকে সে অনেক মিস করতে থাকে, কারণ প্রীতি তার বাবাকে অনেক ভালোবাসত আর সাত্যও প্রীতিকে অনেক ভালোবাসত। এদিকে পুলিশ চলে আসে বিনায়কের গ্রামের বাড়িতে এবং বিনায়কের ব্যাপারে সে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সেখানে পুলিশ জানতে পারে বিনায়ক গ্রামের বাড়িতে আসেনি, আর সেখানে শুধুমাত্র তার স্ত্রী আর মা রয়েছে। পুলিশ সেখানে তল্লাশি করেও বিনায়কের ব্যাপারে কিছুই জানতে পারে না, আর বিনায়কের মা এবং তার স্ত্রীও বিনায়কের ব্যাপারে কিছুই জানে না। বিনায়ক নিখোঁজ এটা শোনার পরে তারাও টেনশন করতে থাকে আর পুলিশকে বলে যে করেই হোক বিনায়ককে খুঁজে বের করার জন্য। এদিকে চারপাশে পোস্টার লাগিয়ে দেওয়া হয় যে প্রীতি নিখোঁজ। নিউজেও দেখানো হয়, যেখানে বিনায়ক আর প্রীতির ছবি সহ নিউজ করা হয়। এদিকে সাইবার ডিপার্টমেন্ট থেকে খবর আসে বিনায়কের ফোনটা অন হয়েছে, সেটার লোকেশন পুলিশকে দেওয়া হয়। একটু পরেই দেখা যায় বিনায়কের নম্বর থেকে একটা নম্বরে বারবার কল করা হচ্ছিল। পুলিশ সেই নাম্বারটার ইনফরমেশন বের করে, আর সেই নাম্বারটা ছিল কাদেরের, কিন্তু কাদের কোনোভাবেই সেই ফোনটা ধরছিল না। পুলিশ অফিসার অ্যান্টনি চলে আসে সাতিয়ার কাছে এবং পুরো বিষয়টা জানায়। সাতিয়ার দুইটা টিম দুই জায়গায় পাঠিয়ে দেয়, একটা কাদেরের লোকেশনে কাদেরকে ধরার জন্য, আরেকটা বিনায়কের লোকেশনে। দেখা যায় পুলিশের একটা টিম যখন কাদেরের লোকেশনে যাচ্ছিল তারা বারবার কাদেরকে কল করছিল, কিন্তু কাদের তাদের ফোনটাই পিক করছিল না। আর অবশেষে তারা কাদেরের লোকেশনে চলে যায় এবং সেখানে তাকে থামায় আর জিজ্ঞেস করে সে কেন ফোন ধরছিল না। এছাড়া বিনায়ক তাকে কল করছিল, সেই কলটাও সে রিসিভ করেনি কেন। তখন কাদের বলে আসলে সে ফুড ডেলিভারির জন্য বাইক চালাচ্ছিল, আর কাজের সময় কল রিসিভ করলে বা বাইক থামিয়ে কল রিসিভ করে কথা বললে ডেলিভারিতে লেট হয়ে যাবে, আর এতে সে রেটিং কম পাবে, এমনকি তার বেতনও কাটা যেতে পারে, আর এই জন্য সে কাজের সময় কখনোই ফোন ধরে না। এরপরে পুলিশ কাদেরের ফোনটা চেক করে, দেখতে পায় বিনায়ক তাকে কল দিয়েছিল কিন্তু সে রিসিভ করেনি। আর এরপরেই পুলিশ কাদেরকে বলে বিনায়ক এরপরে কল দিলে সে যেন সাথে সাথে কলটা রিসিভ করে, আর বিনায়ক কোথায় সেটা জানার চেষ্টা করে। এছাড়া পুলিশকেও যেন সাথে সাথে সে ইনফর্ম করে। এছাড়া বিনায়ক যদি কল করে তাকে কোথাও ডাকে, অর্থাৎ তাকে দেখা করতে বলে, কাদের যেন একেবারে রাজি হয়ে যায়, আর পুলিশের কথা তাকে কোনোভাবেই বলা যাবে না। কাদের বলে ঠিক আছে। এদিকে পুলিশের আরও একটা টিম বিনায়কের লোকেশনে চলে যায়, কিন্তু ততক্ষণে ফোনটা আবার বন্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে আশেপাশেও পুলিশ সার্চ করে তেমন কিছুই খুঁজে পায় না, অর্থাৎ পুলিশ আসার আগেই বিনায়ক সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে প্রীতি যেহেতু একজন এসিপির মেয়ে ছিল, তাই তার এই কিডন্যাপিং বা নিখোঁজ হওয়ার সংবাদটা চারদিকে একেবারে ভাইরাল হয়ে যায়। মিডিয়ার লোকেরা পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। একজন পুলিশ তার মেয়েকেই নিরাপত্তা দিতে পারেনি, তাহলে সেই পুলিশ সাধারণ জনগণকে কিভাবে নিরাপত্তা দেবে? তখন পুলিশের হায়ার অফিসার বলে পুলিশরা সবসময় তাদের পরিবারের নিরাপত্তার কথা ভাবে না, আর তাদের পরিবারকে নিরাপদ রাখার জন্য পুলিশরা সবসময় বাসায় বসে থাকে না, আর ক্রিমিনালরাও কখন কিভাবে ক্রাইম করবে সেটাও তো আমাদের বলে করবে না। তাই আমরা কিডন্যাপিং কেসটা দেখছি কি করা যায়, আমরা অবশ্যই প্রীতিকে উদ্ধার করব। এদিকে কাদেরকে দেখা যায় আবারও ফুড ডেলিভারির জন্য কোথাও যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসে, যেখানে একটা মেয়ে কান্না করতে করতে বলছিল ভাই আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না।
এভাবে মেয়েটি বাঁচার জন্য আকুতি করছিল। কাদির ওই সময় বাইক নিয়ে পুলিশ কমিশনারের অফিসের দিকে যাচ্ছিল, আর পুলিশ কমিশনারের অফিস দেখার সাথে সাথে কাদির বাইক থামিয়ে সেখানে চলে আসে আর অদ্ভুত আচরণ করতে শুরু করে। আর একটা সময় পুলিশের সামনে এসে বলে সে একটি মেয়েকে খুন করেছে। দেখা যায় ওই সময়টাতে একজন রিপোর্টার পুলিশ কমিশনারের অফিসে এসেছিল অন্য একটা নিউজ কভার করার জন্য। সে কাদেরের কথা শুনতে পায় যে একজন খুনি একজন মেয়েকে খুন করার পরে নিজে পুলিশ স্টেশনে এসে স্বীকারোক্তি দিচ্ছে। সাথে সাথে অন্য মিডিয়ার লোকদেরও সে খবর দেয়, যার ফলে সেখানে খুব শীঘ্রই একটা বড় গোলযোগ বেঁধে যায়। মিডিয়ার লোকেরা কাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। কাদের বলে সেই মেয়েটাকে সে কেটে টুকরো টুকরো করে ফেলেছে, আর সে কথাগুলো একদম বাচ্চা মানুষের মতো বলছিল। সেখানে বড় একটা গন্ডগোল বেঁধে যায়, যার ফলে পুলিশরা কোনো মতে কাদেরকে মিডিয়ার লোকের হাত থেকে বাঁচিয়ে পুলিশ কমিশনার অফিসে নিয়ে আসে। পুলিশ কমিশনার কাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে। কাদের বলে আসলে সে একটি মেয়েকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে এবং তাকে মেরে ফেলেছে। পুলিশ কমিশনার জিজ্ঞেস করে কোন মেয়ে, নাম কি, আর কোথায় সে এটা করেছে। কাদের বলে মেয়েটাকে সেটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি মেরেছি এটা আমি জানি। পুলিশ কমিশনার অন্য একজন পুলিশ অফিসারকে বলে রিসেন্টলি যেসব মেয়েগুলোর মিসিং কমপ্লেন লেখানো হয়েছে তাদের ফটো কাদিরকে দেখানোর জন্য। কাদির ফটোগুলো দেখছিল, কিন্তু যখনই প্রীতির ফটোটার সামনে আসে কাদের বলে হ্যাঁ এই মেয়েটাকেই সে খুন করেছে, কেটে টুকরো টুকরো করে। সবাই অবাক হয়ে যায়, আর সাথে সাথে এসিপি সাতিয়াকে খবর দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় কাদিরের ভেতরে একটু ভয় বা অনুশোচনা কিছুই নেই। সে সেখানে একেবারে স্বাভাবিকভাবে বসেছিল। একটু পরেই সাতিয়া সেখানে চলে আসে আর কাদিরকে দেখে তাকে মারধর করার চেষ্টা করে। পুলিশ কমিশনার বলে আমি ওকে জিজ্ঞাসাবাদ করছি, তুমি শান্ত হও, বাইরে গিয়ে বসো। এরপরেই পুলিশ কমিশনার কাদেরকে বলে কি হয়েছে ঘটনার শুরু থেকে খুলে বলার জন্য। কাদির বলতে শুরু করে ওই দিন রাতের বেলা সে ফুড ডেলিভারি করে ওই রাস্তা দিয়ে আসছিল। তখনই প্রীতি তার বাইক থামায় আর বলে সে অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছে তাকে লিফট দেওয়ার জন্য। কাদেরও তো রাজি হয়ে যায়। প্রীতি তার বাইকে উঠে বসে, কিন্তু কিছু দূর আসার পরে একটা অটো পেছন থেকে তাদের বাইকটাকে ধাক্কা দেয়, যার ফলে তারা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। অটোটা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পড়ে যাওয়ার পরে দেখা যায় কাদের এবং প্রীতি দুজনেই আঘাত পেয়েছিল, আর প্রীতি মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। কাদের অনেক ভয় পেয়ে যায়, সাথে সাথে প্রীতিকে কোনোভাবে ম্যানেজ করে সেখান থেকে নিয়ে আসে। তার রুমের সামনে আসার পরে দেখে সেটা তালা, আর এখন খুলতে গেলে প্রীতিকে আবারও নামাতে হবে। আর পাশের রুমের দিকে তাকাতেই কাদিরের মনে পড়ে বিনায়ক তাকে বলেছিল আজকে সে গ্রামে যাবে, অর্থাৎ রাতের বেলাটা তার বাসা খালি থাকবে। এছাড়া সেটা সে তালা দিয়েও যায়নি, যার ফলে কাদের প্রীতিকে বিনায়কের রুমে নিয়ে আসে। কিন্তু রুমে নিয়ে আসার পরে একেবারে হতবাক হয়ে যায় কাদির, কারণ প্রীতি ততক্ষণে মারা গিয়েছিল। দেখা যায় এরপরেই কাদের কিছুটা অ্যাবনর্মাল হয়ে যায়, আর একটা সময় প্রীতির লাশের সামনেই সে নগ্ন হয়ে বসে থাকে। তার কানের ভেতরে কোনো একটা মেয়ে বারবার কিছু বলছিল। কাদের সেখানে থাকা মাংস কাটার একটি ছুরি নিয়ে ধীরে ধীরে প্রীতির বডিটা টুকরো টুকরো করতে শুরু করে, আর এরপরে প্রীতির লাশটা সে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে। এদিকে এসিপি সাতিয়া যখন জানতে পারে সাইকো কাদের তার মেয়েটাকে কি নির্মমভাবে মেরে ফেলেছে, সাথে সাথে সে ভেতরে চলে আসে আর কাদেরকে মারতে শুরু করে। এরপরেই পুলিশ আবারও এসিপি সাত্যাকে শান্ত করে, পুলিশ কমিশনার তাকে শান্ত করে। এছাড়া পুলিশ কাদেরের কথাও বিশ্বাস করে নেয়, কারণ বিনয়কের রুমে রক্তের যে স্যাম্পল পাওয়া গেছে সেটা প্রীতিরই ছিল। পুলিশ কমিশনার বুঝতে পারছিল যে কাদেরের মেন্টাল কন্ডিশন ঠিক নেই, তাই সে তাকে জিজ্ঞেস করে ছবিটা দেখে ভালো করে বলো তো, তুমি কি এই মেয়েটাকেই খুন করেছিলে নাকি অন্য কাউকে? কাদের তখন বলে হ্যাঁ আমি এই মেয়েটাকেই খুন করেছি, এছাড়া আমার ক্লাস টিচার শান্তি ম্যাডামকেও খুন করেছি, এছাড়া আমার বেস্ট ফ্রেন্ড হারিশকেও আমি খুন করেছি। সেখানে থাকা সবাই হতবাক হয়ে যায়। কাদের খুব সাবলীলভাবে নিজের মুখেই তিনটা খুনের স্বীকারোক্তি দিল। এরপরে পুলিশ কমিশনার কাদেরকে জিজ্ঞেস করে সেই লাশগুলো এখন কোথায়, সেই লাশগুলো সে কোথায় ফেলে দিয়েছে। কাদির বলে সে ফেলে দেয়নি, কলেজের পেছনে মাটি চাপা দিয়ে দিয়েছে। পুলিশ কমিশনার সাথে সাথে একটা টিমকে পাঠিয়ে দেয় সেই লাশগুলোকে খুঁড়ে বের করার জন্য। মিডিয়ায় নিউজটা ছড়িয়ে পড়ে যে কাদেরই প্রীতিকে কেটে টুকরো টুকরো করে মেরে ফেলেছে। পুলিশের অন্য একটা টিম চলে আসে কাদেরের গ্রামের বাড়িতে, আর কাদেরের এই বিষয় জানার পরে তাদের পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। তারা বারবার বলছিল কাদের এমন ছেলেই নয়, সে কাউকে খুন করতেই পারে না। পুলিশ তখন বলে কাদের নিজের মুখে 3টা খুনের কথা স্বীকার করে। এদিকে জিকেআর ইঞ্জিনিয়ারিং কলেজের পেছনে যে লোকেশনটা বলেছিল কাদের, সেখানেই পুলিশ খোদাই শুরু করে। আর এরপরেই অন্য আরও একটা টিম চলে যায় সেই কলেজে এবং সেই শান্তি ম্যাডামের কাছে। সেখানে কলেজে যেয়ে কাদির এবং হারিসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে।
সেখানকার একজন প্রফেসর বলে, হ্যাঁ, তারা দুজনেই বন্ধু ছিল। আর হারিস মারা গেছে কে বলল আপনাকে? হারিস তখন বাইরে থাকে, অর্থাৎ দেশের বাইরে। এরপরেই সেই টিমটা চলে আসে স্কুলে শান্তি ম্যাডামের খোঁজ নেওয়ার জন্য। সেখানে তারা স্বয়ং শান্তি ম্যাডামকেই দেখতে পায় এবং তাকে যখন কাদিরের কথা বলা হয় তখন সেই ম্যাডাম বলে, আপনারা এসব কি বলছেন? আমি তো আপনাদের সামনেই জীবিত দাঁড়িয়ে রয়েছি, তাহলে কাদির আমাকে মারবে কি করে? পুলিশ ভাবতে থাকে এরা তো জীবিতই রয়েছে, তাহলে কাদির কেন বলছে সে তাদের মেরে ফেলেছে? নিশ্চয়ই তার মানসিক সমস্যা রয়েছে। ঠিক তখনই পুলিশের অন্য একটা টিম তাদের কল করে আর জানায় তারা যেখানে খোদাই করছিল সেখানে কঙ্কাল পাওয়া গেছে। তারা সেখানে চলে যায়। পুলিশ তখন কাদের কথা বিশ্বাস করে নেয়, হয়তোবা সে খুন করেছে, কিন্তু কাকে খুন করেছে সেটা তার মনে নেই। সাথে সাথে সেই কঙ্কালটা ল্যাবে পাঠিয়ে দেয় পরীক্ষা করার জন্য। দেখা যায় কাদের যে লোকেশনটা বলেছিল তার পাশেই একটা কবরস্থান ছিল। কবরস্থানের লোকটাকে একজন পুলিশ অফিসার জিজ্ঞেস করে এখানে সে কাউকে এভাবে মানুষ চাপা দিতে দেখেছে কিনা। সেই লোকটা বলে, আরে স্যার, এটা কবরস্থান, এই জায়গাটাও একসময় কবরস্থানের সাথেই ছিল, আর তাই আপনি যেখানেই এখানে গর্ত খুঁড়বেন না কেন সেখান থেকেই একটা করে কঙ্কাল বের হয়ে আসবে। পুলিশ একেবারেই গোলক ধাঁধার মধ্যে পড়ে যায়। কাদের তাদের এমন ইনফরমেশন কেন দিল? তার মানসিক সমস্যার কারণেই, নাকি সে জেনে বুঝে পুলিশকে অন্যদিকে ঘোরানোর জন্যই এইসব কিছু করছে? এরপরে ফরেন্সিক ডক্টর অ্যান্টনিকে কল করে আর বলে যে কঙ্কালটা তারা পাঠিয়েছে সেটা 40 বছরের পুরনো। তখনই অ্যান্টনি বুঝতে পারে কাদের আসলে তাদের মিথ্যে ইনফরমেশন দিয়েছে। সে খুন করেওনি এবং লাশও চাপা দেয়নি। তখন অ্যান্টনির সাথে সাথে কল করে সাত্যাকে আর বলে এই কাদের খুবই চালাকির সাথে এই কাজটা করেছে, হয়তোবা সে প্রীতির খুন করে ফেলেছে, হয়তো সেই খুনটার মোটিভ সে অন্যদিকে ঘোরানোর জন্যই এসব নাটক করছে, যাতে করে তার শাস্তি কম হয় বা মৌকুফ হয়ে যায়। সাত্যা বলে, ঠিক আছে, আমিও বুঝতে পেরেছি, তারপরেও ইনকোয়ারি জারি রাখো আর প্রীতির ডেড বডি ও কোথায় কোথায় ফেলেছে সেটা খুঁজে বের করার চেষ্টা করো। এছাড়া বিনায়ককে খুঁজে বের করার চেষ্টা করো। কাদের যদি প্রীতিকে মারে তাহলে বিনায়ক কোথায় গেল? সে কেন মিসিং? আমার মনে হয় কাদেরের সাথে বিনায়কও যুক্ত রয়েছে এই মার্ডার কেসে। এদিকে বিনায়কের ঘরে পাওয়া রক্ত যেহেতু প্রীতির রক্তের সাথে ম্যাচ করে গিয়েছিল আর সেখানে প্রীতির থাকার প্রমাণও পাওয়া গিয়েছিল, এছাড়া কাদের স্বীকারোক্তিও দিয়েছে, তাই সবকিছু মিলিয়ে কাদেরকে কোর্টে উপস্থিত করা হয়। আদালতে কাদেরকে নিয়ে আসার পরেই যখন বিচার কাজ শুরু করা হয়, কাদের তখনই জজকে আঙ্কেল বলতে শুরু করে আর সেখানে অস্বাভাবিক আচরণ এবং উল্টোপাল্টা কথা বলতে থাকে। জজ পুলিশকে বলে, আপনারা কি মানসিক কোনো এক রোগীকে এনে কেসটা ক্লোজ করতে চাইছেন? আর যদি সত্যি এই খুনি হয় তাহলে ওকে আগে ডাক্তার দেখান, ওর মানসিক চিকিৎসা করান, তারপর ওর বিচার হবে। এদিকে প্রীতির খবর পাওয়ার পরেই তার মাও দেশে চলে আসে। সাত্যাকে যখন সে দেখে সে তার হাজব্যান্ডকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। দুজনেই কান্নায় ভেঙে পড়ে তাদের ছোট মেয়েকে হারিয়ে। সাত্যা যখন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিল তখনই আননোন নাম্বার থেকে একটা লোক তাকে কল করে আর একটা হসপিটালে যেতে বলে। যেহেতু প্রীতির ডেড বডিটা এখনো খুঁজে পাওয়া যায়নি বা তার খণ্ড অংশ, তাই সাত্যার সাথে সাথে তার স্ত্রীকে নিয়ে সেই হসপিটালে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরে তারা দুজনেই প্রচণ্ড অবাক হয়, কারণ সেখানে তারা প্রীতিকে দেখতে পায় যে অজ্ঞান ছিল, তার ট্রিটমেন্ট চলছিল, কিন্তু সে বেঁচে ছিল। কিন্তু তাদের মেয়েকে বেঁচে থাকতে দেখে তারা প্রচণ্ড খুশি হয়। সাত্যা এরপরেই ডক্টরের সাথে কথা বলে। ডক্টর বলে, প্রীতি এখানে 1 সপ্তাহ ধরে রয়েছে আর ওর অবস্থার তেমন উন্নতি দেখতে পাচ্ছি না। জ্ঞান ফেরার পরে কিছু একটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আবার অজ্ঞান হয়ে যায়, এইরকমভাবেই চলছে। আপনি ওকে বেশি জিজ্ঞাসাবাদ করতে পারবেন না, ওর মাথার মধ্যে প্রেশার পড়বে। আর ঠিক তখনই দেখা যায় প্রীতির জ্ঞান ফিরে। চোখের সামনে নিজের মা বাবাকে দেখে প্রীতি কান্নায় ভেঙে পড়ে। এদিকে ডক্টর সাত্যাকে আরও বলে, প্রীতির একটা আঙুল কেটে গেছে, এছাড়া শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে, অনেক রক্তক্ষরণ হয়েছে, যার ফলে ও শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছে। এছাড়া সাত্যা সেখানে আরও জানতে পারে পুলিশরাই তাকে এখানে উদ্ধার করে হসপিটাল অ্যাডমিট করেছে। সাত্যা সেখানে কৃষ্ণার সাথে কথা বলে। পুলিশ অফিসার কৃষ্ণা বলে, আসলে প্রীতিকে অজ্ঞান অবস্থায় পানির ট্যাঙ্কির পাশে থেকে পাওয়া গেছে। কয়েকজন ছেলে সেখানে ক্রিকেট খেলতে গিয়েছিল আর সেখানে প্রীতিকে অজ্ঞান অবস্থায় দেখার পরেই তারা পুলিশকে খবর দেয় আর পুলিশ অবশেষে তাকে হসপিটাল অ্যাডমিট করায়। সাত্যা ভাবে তাহলে প্রীতির এই অবস্থার জন্য কে দায়ী? কাদির। কিন্তু সে তো বলেছে সে একটা মেয়েকে কেটে টুকরো টুকরো করে মেরে ফেলেছে, কিন্তু প্রীতি তো বেঁচে আছে, তাহলে কাদির কাকে মারল? নাকি এটাও তার মানসিক সমস্যারই একটা কারণ? আদালতে পেশ করা হয় কাদিরকে। জজ কাদিরকে প্রীতিকে দেখিয়ে বলে যে তুমি কি এই মেয়েটাকেই খুন করেছো? ভালো করে দেখো এবং তারপরে বলো। কাদির বলে, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমার মনে হয় আমি এমনই কাউকে খুন করেছি। এরপরে জজ প্রীতিকে জিজ্ঞেস করে, কাদিরই কি তোমার উপরে হামলা করেছিল? তখন প্রীতি সবাইকে অবাক করে দিয়ে বলে, না, কাদির তার উপরে হামলা করেনি, বরং সে তাকে বাঁচানোর চেষ্টা করেছে।
আমার উপরে যে হামলা করেছিল সে একজন মধ্যবয়স্ক লোক। জজ তখন পুলিশকে বলে, আপনারা ইনকোয়ারি ঠিকঠাকভাবে না করেই কেন এখানে নিয়ে আসেন? আর এই কেসের সাথে কাদেরের কোনো সম্পর্ক নেই। এছাড়াও আদালত থেকে নির্দেশ দেওয়া হয় কাদেরের মানসিক অবস্থা ভালো নয়, তাই তার চিকিৎসা করানোর জন্য। কারণ কাদের পুলিশের কাছে এসে যা যা বলেছিল তার কোনোটাই সত্যি হয়নি। এদিকে সত্যা প্রীতিকে তার অফিসে ডাকে এবং জিজ্ঞেস করে যে তার সাথে আসলে কি হয়েছিল। প্রীতি তখন বলতে শুরু করে, ওই রাতে সে ক্যাব বা অটোর জন্য দাঁড়িয়েছিল। তখনই একটা অটো আসে আর সেই অটোতেই উঠে যায়। আর সেই অটোটা ছিল বিনায়কের অটো। যাবার সময় বিনায়ক বারবার লুকিং গ্লাস দিয়ে পেছনে থাকা প্রীতির দিকে বাজেভাবে তাকাচ্ছিল। প্রীতিও এই বিষয়টা কয়েকবার খেয়াল করে, কিন্তু এত রাতে অটো বা ক্যাব না পাওয়াতে সে বাধ্য হয়ে বিনায়কের অটোতেই যেতে শুরু করে। এদিকে বিনায়ককে দেখে বোঝা যাচ্ছিল তার উদ্দেশ্য একেবারেই ভালো ছিল না। কিছুদূর আসার পরে হঠাৎ করেই অটোটা থেমে যায়। প্রীতি বিনায়ককে জিজ্ঞেস করে কি হয়েছে। বিনায়ক বলে হয়তো নষ্ট হয়ে গেছে, সে এখনই ঠিক করে ফেলছে। আর এটা বলেই বিনায়ক অটো থেকে নেমে অটোর পেছনে চলে যায়। আর ঠিক তখনই দেখা যায় সেখান থেকে একটা রড নিয়ে পেছন থেকেই প্রীতির মাথায় আঘাত করে। প্রীতির সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আর যখনই প্রীতির জ্ঞান ফেরে সে দেখতে পায় সে বিনায়কের ঘরে, তার হাত পা মুখ বাঁধা। আর সামনেই সেই বিনায়ক একটা ছুরি হাতে নিয়ে বসেছিল। প্রীতি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তাকে ছেড়ে দিতে বলে। তখনই বিনায়ক বলে, শুধু 2 মিনিটের কাজ, তুমিও এনজয় করবে, আমিও এনজয় করব, আর এরপরেই আমি তোমাকে ছেড়ে দেব। প্রীতি বুঝতে পারে বিনায়ক কি বলতে চাইছে। সে হাত জোর করে তার কাছে মাপ চায় আর বলে সে তাকে টাকা দেবে তাকে ছেড়ে দিলে। বিনায়ক যখন কোনো কথাই শুনছিল না তখন প্রীতি বলে, আমার বাবা এসএপি, আমাকে ছেড়ে দিন, নয়তো আমার বাবা আপনাকে ছাড়বে না। এতে বিনায়ক আরও রেগে যায়, প্রীতিকে বাজেভাবে টাচ করতে থাকে। প্রীতি চিৎকার করার চেষ্টা করে। ঠিক ওই সময়টাতে বাসায় ফিরেছিল কাদের, কিন্তু বিনায়কের ঘরে মেয়েদের শব্দ পেয়ে সেখানে চলে আসে আর দেখতে পায় বিনায়ক প্রীতিকে আটকে রেখেছে। প্রীতি কাদেরের কাছে সাহায্য চায়। অন্যদিকে কাদের বিনায়ককে বলে, ভাই ওকে ছেড়ে দিন, এভাবে একটা মেয়ের সাথে বাজে ব্যবহার করা ঠিক নয়। কিন্তু বিনায়ক রেগে যায় আর তাকে সেই চাকর ভয় দেখে সেখান থেকে চলে যেতে বলে। কাদের যখন বারবার তাকে রিকোয়েস্ট করছিল তখন একটা সময় বিনায়ক রেগে গিয়ে সেই ছুরি দিয়ে মাথায় আঘাত করে কাদেরকে, যার ফলে কাদের সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে প্রীতি বারবার বলছিল তাকে ছেড়ে দেবার জন্য। এই সবকিছু হওয়ার পরে বিনায়ক প্রচণ্ড রেগে যায় আর রাগের মাথায় সেই ছুরি দিয়ে প্রীতিকে আঘাত করে বসে, যার ফলে সেখান থেকে তার একটা আঙুল কেটে যায়। অন্যদিকে হাতেও আঘাত লাগে, সেখান থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। আর তখনই প্রীতি অজ্ঞান হয়ে যায়। এরপরে কি হয়েছে তার সাথে আর বিনায়ক কোথায় গিয়েছে তার কিচ্ছু মনে নেই। কথাগুলো বলতে বলতে প্রীতি আবারও কান্না করে দিয়েছিল। আর সেখানে একটা সময় সে আবারও অজ্ঞান হয়ে যায়। সেখানে থাকা বাকি পুলিশ এবং এসিপি সাত্তিয়া প্রীতিকে ওই অবস্থা থেকে বাঁচিয়ে নেয়। এদিকে কাদের এসব কথা কেন বলছিল সেটা জানার জন্য কাদেরের যে ট্রিটমেন্ট করেছিল সেই ডক্টরের সাথে দেখা করে সত্যা এবং তার টিম। সেই ডক্টর বলে কাদেরের মাথায় ছোটবেলা থেকেই সমস্যা ছিল, আর সেই দিন মাথায় আঘাত পাওয়ার কারণে সেই সমস্যাটা আবার শুরু হয়। সে সেখানে হ্যালুসিনেশন করতে থাকে, নিজের কল্পনার একটা জগৎ বানিয়ে নেয়। তার সেই কল্পনার জগতে সে যাদের সাথে রেগেছিল তাদেরকে সে কল্পনাতেই মেরে ফেলে, আর এটাকেই সে বাস্তব বলে ধরে নেয়। ওই দিন মাথায় আঘাত লাগার পরে কাদেরের যখন আবারও জ্ঞান ফেরে তখন সামনে সে অনেক রক্ত দেখতে পায়, সাথে সেই ছুরিটাও। এছাড়া মাথায় আঘাত লাগার আগে যে ঘটনা সেটাও তার কিছুটা মনে পড়ে। এই সব কিছু মিলিয়ে সে কল্পনা করতে থাকে সেখানে থাকা প্রীতিকে সে টুকরো টুকরো করে মেরে ফেলেছে। আসলে প্রত্যেক মানুষেরই কারো না কারোর প্রতি রাগ থাকে, আর সেই রাগ বা ক্ষোভ তারা বিভিন্নভাবে মেটানোর চেষ্টা করে। কাদেরের এই রোগটা এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার। সাতিয়ার ডক্টরের সেই রিপোর্ট আদালতে দেখায়। অবশেষে এই কেস থেকে কাদিরকে পুরোপুরিভাবে মুক্ত করে দেওয়া হয়। কাদিরের বাবা তাকে অনেক ধন্যবাদ জানায় তার ছেলেকে এই কেস থেকে মুক্ত করে দেওয়ার জন্য, নয়তোবা তার ছেলের জীবনটাই নষ্ট হয়ে যেত। এদিকে সাইবার ডিপার্টমেন্টের একজন অফিসার দেখতে পায় সেই রাতের বেলা বিনায়কের নাম্বারটা আবারও অন হয়েছে, আর এইবার সে কল করেছিল প্রীতিকে। এদিকে প্রীতি কল রিসিভ করার পরেই প্রীতিকে বিনায়ক বলে, আরে বাহ, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুবই খুশি আমার হাত থেকে বেঁচে গিয়ে। তোমার কি মনে হয় তুমি এত সহজে বেঁচে যেতে পারবে? প্রীতি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে পেছনে তাকাতেই দেখে জানলার ওপাশে বিনায়ক দাঁড়িয়ে রয়েছে। সে কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করে। তার মা আসে। এদিকে সাইবার ডিপার্টমেন্ট থেকে সত্যকে কল করা হয় আর জানায় বিনায়কের নাম্বারটা আবারও অন হয়েছে, আর এইবার সে প্রীতিকে কল করেছে। এই জন্য সত্যার সাথে সাথে প্রীতির কাছে চলে আসে। তখনই প্রীতির মা সত্যাকে বলে, তুমি কেমন পুলিশ অফিসার, নিজের মেয়েকেই সুরক্ষা দিতে পারছো না? সেই খুনি আবারও ফোন করে তোমার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়েছে। অনেক হয়েছে, প্রীতিকে আমি এখানে রাখবই না, ওকে আমি আমার সাথে আবারও আমেরিকাতে নিয়ে যাব।
এর একদিন পরেই দেখা যায় প্রীতির মা তাকে আমেরিকায় নিয়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই প্রীতি আমেরিকাতে যেতে চাইছিল না, কারণ তার এম গোল সবকিছুই এখানে। এই সবকিছু ছেড়ে সে কিভাবে আমেরিকাতে চলে যাবে, কান্না করছিল। প্রীতির মা এবং তার বাবা তাকে বোঝায় এখানে থাকাটা তার জন্য নিরাপদ নয়, যতদিন না পর্যন্ত বিনায়ককে তারা অ্যারেস্ট করছে। এদিকে সাথ্যিয়া তার স্ত্রী এবং মেয়েকে বিদায় দেওয়ার পরে আবারও তার টিমের কাছে আসে আর বলে বিনায়কের নাম্বারটা ট্র্যাক করতেই থাকো যতক্ষণ না পর্যন্ত ওকে ধরা যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় পুলিশ অফিসার অ্যান্টনি আবারও কল করে সাথ্যাকে আর বলে আবারও সে বিনায়কের মোবাইলটা অন হয়েছে। সাথ্যি জিজ্ঞেস করে লোকেশন কোথায়, সে সেখানেই আসছে। অ্যান্টনি তাকে লোকেশন বলে, তখনই সাথ্যা বলে আরে আমি এই লোকেশনের পাশেই আছি, তুমি তাড়াতাড়ি টিম নিয়ে চলে আসো, আমি সেখানে যাচ্ছি। এছাড়া পুলিশরা বারবার বিনায়কের নাম্বারে কল করছিল। ঠিক তখনই দেখা যায় বিনায়কের মোবাইলটা আসলে সাথ্যার কাছে ছিল। তাহলে কি সাথ্যা আগেই বিনায়ককে ধরে ফেলেছিল? ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে কিছুক্ষণ আগে, যেখানে প্রীতি আমেরিকাতে না যাওয়ার জন্য তার বাবার কাছে বায়না করছিল, কান্নাকাটি করছিল। তখনই সাথ্যা প্রীতিকে বলে আরে বাহ, তুমি তো ভালোই অভিনয় করো, আর অভিনয় করবেই না কেন, তুমি তো ফিল্ম মেকিং এর কোর্স করছো। এখন আমাকে বলো বিনায়কের সাথে তোমরা কি করেছো? ওকে কি মেরে ফেলেছো? আর যদি মার্ডার করেই ফেলো সেটার মোটিভ কি? প্রীতি তখন কাঁদতে কাঁদতে বলে আসলে বাবা, সেই দিন তোমার সাথে কথা বলার পরে আমি কোনো অটো বা ক্যাব না পেয়ে কাদিরকে কল করেছিলাম, আর কাদির সেখানে আমাকে রিসিভ করতে আসে। আসলে প্রীতি আর কাদের একে অপরকে আগে থেকেই জানতো, আসলে তারা একে অপরকে ভালোবাসে। কাদের প্রীতিকে সেখান থেকে রিসিভ করে, তারা সেখান থেকে চলে আসছিল। প্রীতির ইমার্জেন্সি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, আর এই জন্য সে কাদেরকে বলে কাদেরের বাসায় তাকে নিয়ে যাওয়ার জন্য, সে ওয়াশরুম ইউজ করবে। কাদেরও তাকে সেখানেই নিয়ে যায়। সেখানে যাবার পরে তারা একটু রোমান্টিক হয়ে কথা বলে, আর এরপরেই প্রীতি চলে যায় ওয়াশরুমে। অন্যদিকে তখন রুমেই ছিল বিনায়ক। মেয়ে কণ্ঠ শুনে সে বাইরে চলে আসে। ওয়াশরুমে একজন মেয়ে রয়েছে, আর এই জন্য সে লুকিয়ে ছবি তুলতে শুরু করে। বিষয়টা খেয়াল করে ফেলে প্রীতি, বাইরে চলে আসে আর কাদেরকে ডেকে বলে এই লোকটা গোপনে আমার ছবি তুলেছে। কাদের তখন বিনায়ককে বলে তাড়াতাড়ি ছবিগুলো ডিলিট করে দেবার জন্য। বিনায়ক বলে আরে আমি বাড়িওয়ালাকে বলবো না, আর এর অর্ধেক টাকা আমিও দেব, দুইজনের সমানভাবে এনজয় করব। কাদির তখন রেগে যায় আর বিনায়ককে বলে ও কোনো বাজার মেয়ে নয়, ও আমার গার্লফ্রেন্ড, আর ও এখানে শুধু একটু কাজের জন্য এসেছে, এখনই চলে যাবে। কিন্তু বিনায়ক বলে সে যাই হোক না কেন, যদি এনজয় না করতে দাও তাহলে ছবিগুলো আমি ডিলিট করব না। এতে কাদের এবং প্রীতি প্রচণ্ড রেগে যায়। তারা দুজন ধস্তাধস্তি করতে থাকে বিনায়কের কাছ থেকে মোবাইলটা নেবার জন্য। আর সেই ধস্তাধস্তিতে একটা সময় বিনায়ক পড়ে যায় আর তার মাথায় আঘাত পায়। বিনায়কের কাছ থেকে মোবাইলটা নেওয়ার পরে তারা দেখতে পায় এই ছবিগুলো নিয়ে তারা শুধুই এত জোরাজোরি করেছে, একটা ছবিও ঠিকঠাকভাবে আসেনি, সবগুলোই ব্লার ছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। এরপরেই খেয়াল করে বিনায়ক কোনো নড়াচড়া করছে না। কাদির যখনই পরীক্ষা করে তখনই দেখতে পায় বিনায়ক মারা গেছে। তারা দুইজন প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখন তারা কি করবে? একটা লাশ এই ঘরের মধ্যে, আর তারা দুজনে তাকে মার্ডার করে ফেলেছে। তাদের ক্যারিয়ারের কি হবে? এখন তাদের সাজা হবে, কি করবে তারা? কাদের প্রীতিকে সামলায় আর বলে কিছু একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। কাদের প্রীতিকে তার রুমে বসিয়ে রাখে আর বলে যা করার আমি করছি। এরপরেই কাদের বিনায়কের রুমে থাকা ছুরি দিয়ে বিনায়কের লাশটা কেটে টুকরো টুকরো করে ফেলে। কিছুক্ষণ পর প্রীতি সেখানে চলে আসে। কাদের প্রীতিকে বলে বাকি কাজটা আমি সেরে নেব, তুমি এখান থেকে চলে যাও। প্রীতি বলে না, বিপদে যেহেতু দুজন পড়েছি, এই বিপদ থেকে রক্ষা করার পথও দুজনকেই বের করতে হবে। আমার মাথায় একটা আইডিয়া আছে, যদি আইডিয়া মতো আমরা কাজ করতে পারি তাহলে অবশ্যই এই বিপদ থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এরপরে প্রীতি কাদেরকে পুরো বিষয়টা খুলে বলে। কাদের প্রথমে একেবারেই রাজি হচ্ছিল না, কিন্তু তাদের কোনো পথ খোলা ছিল না। মার্ডারের বিষয়টা জানাজানি হলে দুজনেরই শাস্তি হবে। অবশেষে কাদের রাজি হয়। প্রীতি এরপরেই কাদেরের মাথায় আঘাত করে, আর এরপরে সেখানে থাকা ছুরিটা দিয়ে সে নিজের আঙুল কেটে ফেলে এবং নিজের হাতে আঘাত করে, যার ফলে সেই ফ্লোরে নতুন করে বিনায়কের রক্তের পরিবর্তে প্রীতির রক্ত ছড়িয়ে যায়। আর এরপরে প্রীতি সেখানে একটা রেইনকোট পরে বের হয়ে আসে যাতে কেউ তাকে চিনতে না পারে। এছাড়া প্রীতি ইচ্ছে করেই অটোতে কিছুটা রক্ত লাগিয়ে রাখে যাতে তারা যে স্টোরিটা বানাচ্ছে সেটা পুলিশের কাছে বিশ্বাসযোগ্য হয়। অন্যদিকে প্রীতি বিনায়কের ফোনটা নিজের কাছেই রেখেছিল, আর কাদের বিনায়কের ডেড বডিটা বিভিন্ন জায়গায় ফেলে দেয়। আর এরপরেই সেই পানির ট্যাঙ্কের জায়গাটাতে কাদের প্রীতিকে নিয়ে যায় আর সেখানে তার হাত পা বেঁধে তাকে ফেলে রেখে আসে তাদের প্ল্যান অনুযায়ী। আর অবশেষে কাদির চলে যায় হসপিটালে তার ট্রিটমেন্ট করানোর জন্য। আর এরপরেই প্রীতি বার কয়েক নিজের কাছ থেকে সেই বিনায়কের ফোন থেকে প্রথমে কাদেরকে কল করে, আর গতকালকে সে নিজের ফোনেই ফোন করে আর বলছিল যে বিনায়ক তাকে ফোন করে হুমকি দিচ্ছিল। এরপরে যা যা হয়েছে সেটা তো আমরা সবাই জানি।
সাত্যা প্রীতির কথা বিশ্বাস করে নেয় যে শুধুমাত্র দুর্ঘটনাক্রমে তারা একটা লোককে মেরে ফেলেছে, আর সেটা ধামাচাপা দেওয়ার জন্যই তারা এত কিছু করেছে। তাই সাত্যা প্রীতিকে মাফ করে দেয়, আর প্রীতি চলে যায় আমেরিকাতে। এছাড়া সাত্যার সিদ্ধান্ত নেয় সে কাদেরকেও কিছু বলবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সাত্যা বুঝল কি করে যে প্রীতি আর কাদেরই বিনায়ককে মেরেছে? সেটাও দেখানো হয়। আসলে শুরু থেকে বিনায়কের ব্যাপারে খোঁজ নিতে নিতে সেখানে যেসব ঘটনাগুলো পুলিশ দেখেছে, সেই ঘটনাগুলো অর্থাৎ কাদের মাথায় আঘাত করা, প্রীতির হাতে ছুরি দিয়ে আঘাত করা, তার আঙুল কেটে ফেলা, এই সব কিছুই ছিল একজন ডানহাতি লোকের কাজ। অন্যদিকে সাত্যা খোঁজ নিয়ে জানতে পেরেছে বিনায়ক বামহাতি ছিল। তখন থেকেই সাত্যার প্রীতি এবং কাদের উপরে সন্দেহ হয়। সে প্রীতি আর কাদের ব্যাপারে ভালো করে খোঁজ নিতে থাকে। কাদেরের মাথায় এমন কোনো সমস্যাই নেই। এছাড়া সাত্যা প্রীতির রুম সার্চ করার পরে কাদেরের ফটো দেখতে পায়, আর তখনই বুঝতে পারে যে এরা দুজনেই নিশ্চয়ই কোনো একটা নাটক করছে, আর যেখানে ভিকটিম হচ্ছে বিনায়ক। সাত্যা অবশেষে নিজের মেয়েকে বাঁচানোর জন্য বিনায়কের ফোনটা তার কাছে নিয়ে নেয়, আর সেই ফোনটা থেকে সব ধরনের ফিঙ্গারপ্রিন্ট মুছে দিয়ে তার কাছেই রেখে দেয়। এরপরে সাত্যা তার টিমকে বলে সে ওই লোকেশনে এসেছে, বিনায়কের ফোনটা সে পেয়েছে, কিন্তু বিনায়ক হয়তো পালিয়ে গেছে। এর কয়েক সপ্তাহ পরের ঘটনা দেখানো হয়, যেখানে এখনও কাদির সেই মানসিক রোগীর অভিনয় করে যাচ্ছিল, আর কাদিরের বাবা মা এখনও কষ্ট পাচ্ছিল যে তাদের ছেলে কবে ঠিক হবে। ঠিক তখনই দেখা যায় প্রীতি তাকে মেসেজ করে যে সবকিছু সেট হয়ে গেছে, আমরা এই বিপদ থেকে এখন মুক্ত, বাকিটা বাবা দেখে নেবে, আর আমি তোমাকে রাতে কল করব। এতে কাদের অনেক খুশি হয়ে যায়। কিন্তু তার কিছুক্ষণ পরেই কাদিরের মোবাইলে আরও একটা কল আসে। কলটা রিসিভ করতেই কাদের প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু কেন? আর এখানেই অনেকগুলো প্রশ্ন রেখে মুভিটা শেষ হয়ে যায়, আর দেখানো হয় এই মুভির দ্বিতীয় পর্ব আসবে। হয়তোবা প্রীতি আর কাদের বিনায়ককে যে মার্ডার করেছিল এবং তার লাশটা যে গুম করে ফেলেছিল সেটা অন্য কেউ দেখে ফেলেছে, তাদের ব্ল্যাকমেল করছে, আর নয়তোবা এর পেছনে থাকতে পারে আরও বড় কোনো রহস্য, যেটা এই মুভির দ্বিতীয় পর্বে প্রকাশ পাবে। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।